এইচএসসি পদার্থ সেকেন্ড পেপার আমরা তাপগতিবিদ্যা এমসিকিউ সাজেশন দেব সকল বোর্ডের জন্য। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ভাইয়া এমসিকিউ দিলে আমাদের বেটার হয়। তো আসলে এমসিকিউ সাজেশন বলতে কি বোঝায় যে এমসিকিউ এর যদি বেসিকগুলো তুমি জানো বা রিডিং তোমার বইটা অনেক যদি রিডিং পড়া থাকে তাহলে খুব সহজে এমসিকিউ পারা যায়। অত কঠিন কিন্তু এমসিকিউ দিচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবার বোর্ড থেকেই এমসিকিউ সরাসরি কমন পড়তেছে। বিগত সালের বোর্ড যদি তুমি সলভ করে ফেলো তাহলে দেখবা সব এমসিকিউ তোমার ওইখান থেকেই চলে আসতেছে। তো আমি ওই বিগত সালের বোর্ডগুলো থেকেই আমি এমসিকিউ গুলো সাজেশন দেব। এবং প্রথমে আমি যেটা করব যে ওই এমসিকিউ এর তোমার হচ্ছে আদলতে যে বেসিকগুলো থাকে সেই বেসিক নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে আমি ওই এমসিকিউ গুলো সলভ করে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার এমসিকিউ। এটা আমরা সলভ করব। টোটাল হচ্ছে 50টা এমসিকিউ আছে। তোমরা যদি এগুলো সলভ করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়তে পারে। হ্যাঁ, তো আমরা দেখি প্রথমটা এমসিকিউটা দেখি। দেখেন কি বলছে প্রথম এমসিকিউ। দেখো এখানে কি বলছে যে পিভি ইকুয়াল টু ধ্রুবক সমীকরণ কোন প্রক্রিয়াকে সমর্থন করে। এটা সবাই জানো যে পিভি ইকুয়াল টু যদি ধ্রুবক হয় সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকে সমর্থন করে, সমষ্ণ প্রক্রিয়া হবে। ঠিক আছে, এখন আমি এটা নিয়ে কিছু কথা বলি। এখানে কিছু বেসিক আলোচনা করতে হবে বিষয়টা নিয়ে যে পিবি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, পিবি ইকুয়াল টু কে। এটাকে কে হচ্ছে ধ্রুবক, তাই না? আমরা বলি এটা হচ্ছে পি আর হলো ভি। পি আর ভি সমানুপাতিক হয় এবং সরি ছিল এরকম যে ভি সমানুপাতিক 1/p। এটা হচ্ছে বলা হয় বয়েলের সূত্র, যে আয়তনের পরিবর্তন হলে চাপের যদি পরিবর্তন হয় তাহলে আয়তনের পরিবর্তন হবে। চাপের যদি খুব বেশি পরিবর্তন হয় তাহলে আয়তনের পরিবর্তন কমে যাবে। আবার চাপের যদি খুব কম পরিবর্তন হয় আয়তনের পরিবর্তন বেড়ে যাবে। এরকম মানে এরা ব্যস্তানুপাতিক। তখন আমরা কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু কে, এটা লিখতে পারি। আচ্ছা, এই পিভি ইকুয়াল টু কে এটা হলো সমষ্ণ প্রক্রিয়া এবং কে এদেরকে আইসোথার্মাল গ্রাফ আছে। তোমাদের আদর্শ গ্যাসের গতি তথ্য তোমরা ওই গ্রাফগুলো পড়ছো, অবশ্যই ওই গ্রাফগুলো তোমরা পড়ে ফেলছো। এবং একটা গ্রাফ মেবি আসছিলও তোমাদের ফার্স্ট পেপারে। তো এইখানেও আসতে পারে, ওইরকম একটা গ্রাফ আসতে পারে। তো আমি ওই গ্রাফগুলো নিয়ে একটু কথা বলবো। এবং এই 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 গ্রাফগুলোকে আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ বলা হয়। হ্যাঁ, তো এই গ্রাফ নিয়ে আমি একটু কথা বলি, তাহলে তোমাদের এই গ্রাফ যদি আসে তাহলে কারো ভুল হবে না এবং সকল ক্ষেত্রে গ্রাফগুলো এইভাবেই ড্র করতে হয়। হ্যাঁ, এখন দেখো আমি এই গ্রাফগুলো দেখবো। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। এখন আমি যদি কি করি, পিবিটাকে এইখানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি এবং আমরা ভিটাকে যদি এই বরাবর প্লট করি তাহলে আমাদের গ্রাফ কেমন হবে। এখন তোমরা কিছু আদর্শ সমীকরণ জানো, সেই সমীকরণের সাথে তুলনা করে এই গ্রাফটাকে ড্র করতে হবে। যেমন আমি যদি বলি যে ওয়াই ইকুয়াল টু কে, এটা হচ্ছে যে এটা তোমরা জানো যে এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ, তাই না? এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ বা ওয়াই ইকুয়াল টু বি, এটাও তোমরা জানো যে এটা হলো এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ। এরকম হবে এই গ্রাফটা, হবে এরকম, এই যে এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমরা এরকম গ্রাফটা নিয়ে নেব। ওকে, তারপর আবার যদি হয় যে ওয়াই ইকুয়াল টু এ, আবার যদি হয় যে এক্স ইকুয়াল টু এ, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল গ্রাফ। এই গ্রাফটা হবে এরকম, যে এই যে এরকম গ্রাফ হবে, এইরকম, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল গ্রাফ। ওকে, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ, এটা গ্রাফ। আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, এটা গ্রাফ। ওকে, এগুলো হলো আদর্শ সমীকরণ বলা হয়। এবং ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয় তাহলে এর গ্রাফ কেমন হবে? এটা মূল বিন্দুগামী গ্রাফ হয়, তাই না? এই যে এরকম একটা মূল বিন্দুগামী গ্রাফ হয়। এটা হচ্ছে তোমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স। এগুলাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশনের গ্রাফ। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এবং তোমরা জানো যে এক্স ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, এক্স ওয়াই ইকুয়াল টু যদি কে হয় বা এক্স ওয়াই ইকুয়াল টু, তোমরা জানো যে এক্স ওয়াই ইকুয়াল টু যদি কে হয় তাহলে এটা কি গ্রাফ? তোমরা অবশ্যই জানো যে এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্তর গ্রাফ। এটাকে কি বলা হয়? আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত। এবং এই গ্রাফটা হয় এরকম,
এইরকম, ঠিক আছে? তাহলে এটা হলো আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, যেটাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। তো আমরা এটা কিন্তু বেসিক আলোচনা করতেছি যে পিবি দিয়ে কি কি কোশ্চেন হতে পারে, পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ দিয়ে কি কি কোশ্চেন হতে পারে বা এমসিকিউ হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। আচ্ছা, এখন আসো আমরা এই পিবি ইকুয়াল টু কে এর গ্রাফগুলো এঁকে ফেলি, এখন আমাদের বোঝাটা সহজ হয়ে যাবে। ওকে, তো এখন আমি কি করলাম, এই দিকে আমাদের এক্স অক্ষ আর এই দিকে আমি ওয়াই অক্ষ নিলাম। তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ। এখন আমি পিবি যদি এখানে বসাই আর বি যদি এই দিকে বসাই, তাহলে গ্রাফ আকার নিয়মটা, রুলসটা হচ্ছে এরকম যে তুমি যে অ্যাক্সিস বরাবর যাকে প্লট করবা সেই অ্যাক্সিসের, মানে বিষয়টা এরকম যে অ্যাক্সিস বরাবর যাকে প্লট করবে, যেমন বি 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 কার বরাবর প্লট করছো, এক্স এর বরাবর প্লট করছো, তাহলে যেটা হবে যে যে ভির পরিবর্তে তুমি কি করতে পারবা, এক্স কে বসাইতে পারবা। ঠিক আছে, বি ইকুয়াল টু এক্স লিখতে পারবা। আবার দেখো পিবি এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, ওয়াই লিখতে পারবা। তাহলে হচ্ছে পিবি ইকুয়াল টু, তাহলে পিবি ইকুয়াল টু তুমি কি বসাইতে পারবা, ওয়াই বসাইতে পারবা। ওকে, এখন দেখো যে আমি এই বরাবর তাহলে কাকে বসাইছি, পিবি কে বসাইছি। আমাদের সূত্রটা এরকম যে পিভি ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট। তাহলে এই পিবির পরিবর্তে আমি কি লিখতে পারবো, পিবির পরিবর্তে আমি ওয়াই লিখতে পারবো। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কে, আর তো বি তো বসাইতেই হলো না, কারণ আমরা সরাসরি পিবি ইকুয়াল টু বসিয়ে ফেলছি। তাহলে বির কোনো মানই এখানে আর অবশিষ্ট নাই। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি বসাইতে পারবো, কে। এখন ওয়াই ইকুয়াল টু কে যদি হয়, তাহলে সেটা কোন গ্রাফের আদর্শ সমীকরণ, এই যে দেখো যে ওয়াই ইকুয়াল টু বি, এটা কেমন হবে, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এই গ্রাফটা। তাহলে আমরা কি করতে পারি, এই গ্রাফটা হবে এইরকম, এইরকম, ঠিক আছে, এরকম তোমাদের গ্রাফটা হবে। ক্লিয়ার বিষয়টা? যে তাহলে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পিবি বসাই এবং এক্স অ্যাক্সিস বরাবর ভি কে প্লট করি, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এরকম গ্রাফ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যদি এরকম হয়, যদি আমরা এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি কে প্লট করি, ভি কে প্লট করলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি কে প্লট করলাম, তাহলে আমাদের ইকুয়েশন পিবি ইকুয়াল টু কে। ওকে, তাহলে কেমন গ্রাফটা হবে এটা ইম্পর্টেন্ট। যে তাহলে দেখো এক্স এর আমরা বি এর জায়গায় কি বসাইতে পারবো, এক্স, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছি, এবং পি এর জায়গায় কাকে বসাইতে পারবো, ওয়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছি, তাই না? তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে পির জায়গায় বসাবো ওয়াই আর ভির জায়গায় বসাবো এক্স। তাহলে কি হলো দেখো যে এক্স ওয়াই ইকুয়াল টু কে হলো, তাই না? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে হলে এই গ্রাফটাকে কি বলা হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। তাহলে এটা কেমন হয়, এটা এইরকম হয়, তাই না? এরকম হয়। তাহলে যে পিবি ইকুয়াল টু কে এরকম গ্রাফ হতে পারে, অথবা এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ারও গ্রাফ। এটা হচ্ছে পিবি ইকুয়াল টু কে গ্রাফ, যেমন ঠিক অনুরূপভাবে সমষ্ণ প্রক্রিয়ারও গ্রাফ, এটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে গ্রাফগুলো কিভাবে ড্র করা হয়। হ্যাঁ, এইভাবে আসলে গ্রাফগুলোকে ড্র করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা বুঝে গেলাম যে এই গ্রাফগুলোকে আমরা কিভাবে ড্র করব। তুমি যদি এখানে ভিন্ন ভিন্ন মান বসাও, এর জন্য দেখবা যে সেটা কোন আদর্শ সমীকরণের সাথে ম্যাচিং হচ্ছে, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। ওকে, তো আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বারটা কমন মোটামুটি। তারপরে আসো 2 নাম্বার, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা দরকার নেই, 2 নাম্বার দরকার নেই। এখানে 3 নাম্বার দেখো যে সমষ্ণ প্রক্রিয়া একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস 800 জুল কাজ সম্পন্ন করলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাপ কত। যদি 800 জুল কাজ হয়, দেখো 3 নাম্বারটা দেখো যে সমষ্ণ প্রক্রিয়া একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস 800 জুল কাজ সম্পন্ন করলো, গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাপ নির্ণয় করলো। সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট ল জানি, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এটা নিয়ে একটু কথা বলি। যে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল সেটা হচ্ছে এইরকম যে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এখন এই যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এইখানে দুইটা প্রক্রিয়ায় যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমরা বিবেচনা করি, অর্থাৎ প্রথম প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ায় যদি এই লটাকে বিবেচনা করি তাহলে কি হবে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি এই লটাকে বিবেচনা করি তাহলে কি হবে।
তার মানে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় এই লটাকে বিবেচনা করব কি হবে এর রূপ, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই লটাকে বিবেচনা করব তাহলে কি হবে। ঠিক আছে, এখন এই যে আমাকে এখানে ডিইউটা কার উপর নির্ভর করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ডিইউটা মূলত নির্ভর করে হচ্ছে আমাদের তাপমাত্রার উপর। কার উপর? তাপমাত্রার উপর। তাপমাত্রা পরিবর্তন হইলেই ডিইউ এর পরিবর্তন হয়। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় কখন? যখন তাপমাত্রার পরিবর্তন হবে, আদারওয়াইজ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। এখন আসো সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় কি হয়, তাপের আদান প্রদান হয় কিন্তু তাপমাত্রার কোনো আদান প্রদান হয় না, বা তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। তার মানে আমি বলতে পারি যে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ কি ইকুয়াল টু জিরো। তাহলে ডিইউ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এখানে যদি বসাও, তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট লটা কি দাঁড়ায়? ডিকিউ ইকুয়াল টু জিরো প্লাস ডিডব্লিউ। তার মানে এখানে দাঁড়াচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র কি হয়? এইরকম রূপ ধারণ করে যে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রথম সূত্র কি রূপ ধারণ করবে? যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় জানি আমরা তাপমাত্রার পরিবর্তন হয়, এটা 100%। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে অবশ্যই। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না। তার মানে ডিকিউ ইকুয়াল টু জিরো। কখন? সেটা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংঘটিত হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু জিরো। তাহলে ডিকিউ ইকুয়াল টু জিরো যদি বসাবো এখানে, তাহলে কি হবে? জিরো ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে দুইটা কেস হয়, মাইনাস ডিইউ ইকুয়াল টু ডিডব্লিউ, অথবা হতে পারে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। এই দুইটা কেস হতে পারে। আমি একটা ভিডিওতে এই দুইটা কেস নিয়ে আলোচনা করছি, হয়তো যখন প্রথম কক্ষ সাজেশন, আমরা তাপগতিবিদ্যার যে কক্ষ সাজেশন দিছি, সেখানে এই দুইটা কেস নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। যারা দেখছো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে ডিকিউ অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমষ্ণ প্রক্রিয়ায় হয় হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ, এবং সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দাঁড়ায় কি যে মাইনাস ডিইউ ইকুয়াল টু ডিডব্লিউ, অথবা মাইনাস ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। এই দুইটা রূপ হতে পারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আসো, এখন আমরা এই এমসিকিউটা দেখি যে তাহলে আমাদের এমসিকিউটা এখানে কি ছিল যে সমষ্ণ প্রক্রিয়া একটি সিলিন্ডারের মধ্যে, সমষ্ণ প্রক্রিয়া সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস এত জল কাজ সম্পন্ন করলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাপ কত? তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, তার মানে ডি কিউ ইকুয়াল টু ডিডব্লিউ হবে। ওকে, ডি কিউ ইকুয়াল টু ডিডব্লিউ হলে যেহেতু 800 জুল কাজ হয়েছে, শোষিত শক্তি কত হবে? 800 জুল হবে, তাই না? এটা ঘ নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই রিলেটেড যত এমসিকিউ আছে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে। হ্যাঁ, এখানে আসো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপের অনুপাত কত? এটা আসলে তোমাদের সিকিউ এ নাই, মানে সিলেবাসে বহির্ভুক্ত। তারপর আমি একটু বলে রাখি যে এক পরমাণুর ক্ষেত্রে গামার মান কত, দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান কত, ত্রিপরমাণুর ক্ষেত্রে গামার মান কত, এগুলো একটু বলে রাখি। যেমন এক পরমাণুর ক্ষেত্রে গামার মান হবে 1.67, এই যে এক পরমাণুর ক্ষেত্রে। এবং দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান কত হবে? দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান হবে 1.40, এবং ত্রিপরমাণুর ক্ষেত্রে গামার মান কত হবে? ত্রিপরমাণুর ক্ষেত্রে গামার মান হবে 1.33। এই যে দেখো, এই 1 দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে? এক পরমাণু, এই 2 দ্বারা দ্বিপরমাণু, এই 1 দ্বারা ত্রিপরমাণু। 1.67, 1.40, 1.33 এগুলো মনে রাখলেই হবে। এগুলো সরাসরি এমসিকিউ দিয়ে দেয়। ওকে, এখন আসো 4 নম্বর এমসিকিউ। দেখো এখানে কি বললো যে দ্বিপরমাণু গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। এই যে একই কথা, যে দ্বিপরমাণুর ক্ষেত্রে কত হবে আমাদের? দেখো এই যে দ্বিপরমাণুর ক্ষেত্রে হচ্ছে 1.40, তাহলে যে আমাদের 1.40 রেজাল্ট। ওকে, পরিবেশ এবং সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হয় কোন সিস্টেমে? পরিবেশ এবং শক্তি আদান প্রদান হয়। আমরা এটা নিয়ে একটু বেসিকটা জেনে নিই, তারপর এই ধরনের এমসিকিউ অনেকগুলাই আছে তোমাদের, এইগুলা তোমরা একটু দেখো, তাহলে তোমাদের বোঝাটা অনেক সহজ হবে। ওকে, দেখো যে সিস্টেম কাকে বলে। সিস্টেমটা হচ্ছে যে একটা তল দ্বারা, বেষ্টনী দ্বারা আবদ্ধ একটা জায়গা, সেটাকে সিস্টেম বলা হয়। এরকম একটা আবদ্ধ জায়গা। তোমরা গ্যাসের সিলিন্ডার অবশ্যই দেখছো, ওই গ্যাসের সিলিন্ডার একটা কিন্তু সিস্টেম। তার মানে আমরা ধরে নিলাম এটা একটা গ্যাসের সিলিন্ডার, এটা একটা সিস্টেম।
তো এই সিস্টেমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা কি উন্মুক্ত সিস্টেম, আর একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, 2 নাম্বার হচ্ছে বদ্ধ সিস্টেম, 3 নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে এই 3টা সিস্টেম আছে। এখন এই 3টা সিস্টেমে কি কি ঘটনা ঘটে? আচ্ছা, এই যে উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম মানে তোমরা হচ্ছে যে এরকম যে তোমরা যদি খাবার রান্না করো না, এখানে পাতিল আমরা বলি, ওই পাতিলে কি হয়, মুখ খুলে দেই না আমরা? তাহলে মুখ খুলে দিলে কি কি ঘটনা ঘটে? আমরা এই দিক দিয়ে কি দেই? তাপ দেই। হ্যাঁ, তার মানে এনার্জি এই দিক থেকে ঢুকতেছে, আবার সেই বাষ্প হয়ে এনার্জিটা উড়ে যাচ্ছে, তাই না? তার মানে কি, উন্মুক্ত সিস্টেমটা এরকম যে তোমার হচ্ছে এনার্জিটা ঢুকবে এবং এনার্জিটা বের হয়ে যাবে। তার মানে এনার্জি পরিবেশ থেকে ঢুকতেছে এবং এনার্জি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। এবং এখানে যে এম থাকবে, এমটাও কি হবে, পরিবর্তন হবে, অর্থাৎ এমটাও পরিবেশে বের হয়ে যেতে পারে। যেমন পানির ভর কি হয়, কমে যায় আস্তে আস্তে আমরা তাপ দিলে। তাহলে কি হচ্ছে, এটা একটা উন্মুক্ত সিস্টেম হচ্ছে। তার মানে উন্মুক্ত সিস্টেম বলতে আমরা যে সিস্টেমটাকে বুঝবো, যে সিস্টেমে এনার্জি কি হয়, ঢুকে এবং এনার্জি বের হয়, এবং বড় কি হয়, বের হয়, অর্থাৎ পরিবেশের সাথে বড় আদান প্রদান করতে পারে, পরিবেশের সাথে শক্তিরও আদান প্রদান করতে পারে, সেই সিস্টেমটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসে বদ্ধ সিস্টেম কি জিনিস। বদ্ধ সিস্টেমটা হচ্ছে যে এরকম হবে যে ও শুধু এনার্জিটা কি করতে পারবে, পরিবেশের সাথে আদান প্রদান করতে, অর্থাৎ এনার্জি ঢুকবে আর এনার্জি বের হবে। কিন্তু উন্মুক্ত সিস্টেমের ক্ষেত্রে বরটা কি হবে না, ঢুকবে না। বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে বরটা কি হবে না, বরটার আদান প্রদান হবে না। ক্লিয়ার বিষয়টা? যে আবার আমি বলি যে বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কি হবে, এনার্জির আদান প্রদান হবে, শক্তির আদান প্রদান হবে, অর্থাৎ শক্তি ঢুকবে আর শক্তি বের হবে, কিন্তু ভরের কোনো আদান প্রদান হবে না বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে। অর্থাৎ ভর ফিক্সড, ভর কোনো পরিবর্তন হবে না, ভরের আদান প্রদান হবে না। ঠিক আছে, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো, বদ্ধ সিস্টেম। এবং বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলবো? বিচ্ছিন্ন সিস্টেম এরকম যে শক্তিরও আদান প্রদান হবে না, ভরেরও আদান প্রদান হবে না, সেটাকে আমরা কি বলবো, বিচ্ছিন্ন সিস্টেম বলবো, বা আইসোলেটেড সিস্টেম বলবো। যেমন এই যে আমরা ফ্লাক্স বলি, যে ফ্লাক্সে যদি চা গরম করে রেখে দেই, তাহলে সেটা কি, সে গরম থাকে, তাই না? তার মানে হচ্ছে যে ওইটা একটা বিচ্ছিন্ন সিস্টেম, পরিবেশের সাথে তাপ আদান প্রদান করতে পারতেছে না, ভরেরও কোনো পরিবর্তন হচ্ছে না, এই হলো বিচ্ছিন্ন সিস্টেম। এই 3টা সিস্টেম অবশ্যই একটা এমসিকিউ আসবে এভাবে। ওকে, তোমরা খুব ভালো করে এই সিস্টেমগুলো মনে রাখবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে পরিবেশ ও সিস্টেমের মধ্যে শক্তি আদান প্রদান হয় কোনটা, পরিবেশ কোনটায় শক্তি আদান প্রদান হয়, তোমরা বলতে পারবা উন্মুক্ত সিস্টেমে। আর কোন সিস্টেমে হয়ে থাকে, আর হচ্ছে বদ্ধ সিস্টেমে শক্তির আদান প্রদান হয়। ঠিক আছে, কিন্তু বদ্ধ সিস্টেমে শুধু এমটা আদান প্রদান হয় না। তার মানে শক্তির আদান প্রদান উন্মুক্ত সিস্টেমে হয় আর বদ্ধ সিস্টেম হয়। তার মানে আমাদের পাশের ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো 6 নম্বর, যে একটি কার্নোট ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত, দক্ষতা কত? তোমরা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা তোমরা জানো, দক্ষতা সূত্র সবাই জানো। দক্ষতা সূত্রটা এরকম যে ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বা T1 গুণন 100%। এটা হচ্ছে তোমাদের কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা। তো এখানে টেম্পারেচার দেওয়া আছে, সবই দেওয়া আছে, এখানে সূত্র ফেলো, ক্যালকুলেশন করো, খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করা হয় যে যেমন এখানে 1 মাইনাস T2 কত দেওয়া আছে, T2 দেওয়া আছে হচ্ছে যে, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে T2টা হচ্ছে কত দেওয়া আছে, 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে কেলভিনে নিতে হবে, কেলভিনে নিয়ে বসাবা। এবং এটা হলো T1 দেওয়া আছে, T1 কোথায় দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা T1 দেওয়া আছে, এটাকে কেলভিনে নিবা এবং পরবর্তীতে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা তাহলে 33.3% পাবা। তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাপ গ্যাসকে সংকোচন ও প্রসারণ করা হয়, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রসিডিউর, যে তাপমাত্রা স্থির কোন প্রক্রিয়ায় থাকে, T=0, সেই প্রক্রিয়াটার নাম কি? অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া, তাই না? আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। ওকে, তার মানে এটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, 8 নাম্বার দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে
কার্নোট চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এন্ট্রপি কত? এখন কার্নোট চক্র সম্পর্কে একটু বর্ণনা করব, তাহলেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, দেখো কার্নোট চক্রটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের কার্নোট চক্র। কার্নোট চক্রে কি হয় তোমরা জানো, প্রথম চক্র তোমাদেরকে বলা হয় এই প্রথম চক্র এবি। এবি হলো প্রথম চক্র, বিসি হলো দ্বিতীয় চক্র, সিডি হলো তৃতীয় চক্র এবং ডিএ হচ্ছে চতুর্থ চক্র। তার মানে কয়টা চক্র সম্পূর্ণ হয়? 4টা চক্র সম্পূর্ণ হয়। তাহলে কার্নেট চক্রে কয়টা চক্র থাকে? 4টা। এখন এই যে এবিতে যা সংঘটিত হয়, এবিটাকে বলা হয় সমষ্ণ প্রসারণ। এবি চক্রটার নাম কি? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ। আর এই যে বিসি চক্র, এই বিসি চক্রের নাম কি? বিসি চক্রের নাম হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ। রুদ্রতাপীয় প্রসারণ। আর সিডির নাম কি? সিডির নাম হচ্ছে এরকম, সিডি প্রক্রিয়াটার নাম হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। এবং ডি এর নাম কি? বা এডি, এডির প্রক্রিয়াটির নাম হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচন। রুদ্রতাপীয় সংকোচন। তার মানে আমরা বুঝে গেলাম যে এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ, আর বিসিটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, সিডিটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এডিটা হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। তার মানে হলো দুইটা প্রসারণ হয়েছে আর দুইটা সংকোচন হয়েছে। একটা সমষ্ণ প্রক্রিয়া, দুইটা সমষ্ণ প্রক্রিয়া আর দুইটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। এন্ট্রপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আছে। এন্ট্রপি কাকে বলে? এন্ট্রপি হচ্ছে যে তাপের যে পরিবর্তন হয় তাকে আমরা এন্ট্রপি বলি। এন্ট্রপি মেজারমেন্ট করা হয় মূলত তাপ দিয়ে, তাপমাত্রা দিয়ে কিন্তু না। এন্ট্রপি মেজারমেন্ট করা হয় কি দিয়ে? তাপ দিয়ে, তাপমাত্রা দিয়ে না। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? তাপের পরিবর্তন হয়, তার মানে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এন্ট্রপির পরিবর্তন কোন কোন প্রক্রিয়ায় হয়? এন্ট্রপির পরিবর্তন হয় সমষ্ণ প্রক্রিয়ায়, এটা ইম্পর্টেন্ট। সমষ্ণ প্রক্রিয়ায় শুধু এন্ট্রপির পরিবর্তন হয়। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় শুধু এন্ট্রপির পরিবর্তন হয়, আদারওয়াইজ অন্য কোনো প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না। ওকে, তার মানে কোথায় কোথায় এখন তাহলে এন্ট্রপি পরিবর্তন হবে? কারণ সমষ্ণ প্রক্রিয়া হয়েছে এবি আর সমষ্ণ প্রক্রিয়া হয়েছে সিডি, এই সিডি। তার মানে হচ্ছে এইখানে এন্ট্রপির পরিবর্তন হবে এবিতে, এবিতে এন্ট্রপির পরিবর্তন হবে, সিডিতে এন্ট্রপির পরিবর্তন হবে, আর বাকি কোথাও এন্ট্রপির পরিবর্তন হবে না। বিসিতেও এন্ট্রপি 0 হবে, অর্থাৎ এইখানে ডিএস এর পরিবর্তন হবে, এইখানেও ডিএস এর পরিবর্তন হবে, কিন্তু এইখানে ডিএস এর কোনো পরিবর্তন হবে না, ডিএস ইকুয়াল টু 0, এইখানেও ডিএস ইকুয়াল টু 0। তার মানে আমরা বুঝে গেলাম রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয়। এবং আমরা এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কি জানি? ডিকিউ বাই টি। ওকে, ডিকিউ বাই টি জানি। এটাই ছিল মোটামুটি এন্ট্রপির পরিবর্তন সম্পর্কে কার্নোট চক্র বর্ণনা। ওকে, এখন আসো এই এমসিকিউটা দেখে নিই যে কার্নোট চতুর্থ ধাপে এন্ট্রপির মানে সিস্টেমের এন্ট্রপি কত হবে। দেখো চতুর্থ ধাপ কোনটা? এই যে আমাদের চতুর্থ ধাপ এডিটা। তার মানে এই ধাপে এন্ট্রপির পরিবর্তন 0, তার মানে আমরা বলতে পারি এন্ট্রপি 0 হয়। হ্যাঁ, এটা এটা ভুল, এটা ভুল, এই অ্যান্সারটা ভুল। এন্ট্রপি কি হবে? 0 হবে। ঠিক আছে, এখন আসো যে কোন সিস্টেমের উপর 500 জুল কাজ সম্পূর্ণ করায় সিস্টেম হতে এত তাপ শক্তি বেরিয়ে গেল। সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন, ওই যে আমাদের যে সূত্র শিখছি সেই সূত্র দিলেই হবে। যে প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে ডি কিউ কত? এই যে দেখো সিস্টেমের উপর এত কাজ সম্পাদিত হয়েছিল, ডিডাব্লিউ, তাহলে এটা ডিডাব্লিউ। আর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়েছে, সিস্টেম কিন্তু নিজে কাজ করেনি। সিস্টেমের উপর যদি কাজ সম্পাদিত হয় তাহলে আমাদের কি হবে? ডিডাব্লিউটা ঋণাত্মক হবে। সিস্টেমের উপর কাজ করা হয়েছে, এর কারণে ডিডাব্লিউটা কি হবে? ঋণাত্মক হবে। ওকে, তার মানে ডিডাব্লিউটা এখানে -500 হবে। আচ্ছা, তারপর সিস্টেম হতে এত তাপশক্তি বেরিয়ে গেল। যেহেতু তাপশক্তি বেরিয়ে গেছে, তাপশক্তিটা কি হয়েছে? বেরিয়ে গেছে। আর যদি তাপশক্তি দেওয়া হয়, তাপশক্তি সরবরাহ করা হয়, তাহলে এই যে এগুলো তোমরা জানো প্রপার্টি, যে ডি কিউ কখন ধনাত্মক হবে? ডি কিউ তখনই ধনাত্মক হয় যখন তাপশক্তি সরবরাহ করা হয়। ঠিক আছে, ধনাত্মক হয় যখন সরবরাহ করা হয়।
সরবরাহ করা হয়। আর যখন তোমার তাপ শক্তি শোষণ করা হয় তখন ডিকিউ ঋণাত্মক হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর ডিডাব্লিউটা কখন ধনাত্মক হয় তোমরা জানো যে ডিডাব্লিউটা তখনই ধনাত্মক হবে যখন সিস্টেম নিজে কাজ করবে। সিস্টেম যখন নিজে কাজ করবে তখন ধনাত্মক হবে, নিজে কাজ করবে যখন নিজে। আর সিস্টেমের উপর যখন কাজ করা হবে তখন কি হবে? ঋণাত্মক হবে। সিস্টেমের উপরে যখন কাজ করা হবে তখন ঋণাত্মক হবে। এই প্রপার্টিগুলো জানলেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, তো এখন দেখো তাহলে আমরা এখানে তাহলে কি হবে, এত সিস্টেমের উপর কাজ করা হয়েছে তাহলে ডিডাব্লিউটা কি হবে? ঋণাত্মক হবে, -500 জুল। আর যেহেতু তাপশক্তি বেরিয়ে গেছে সিস্টেম থেকে, তার মানে এখানেও ঋণাত্মক হবে। কে ঋণাত্মক হবে? -300 জুল ঋণাত্মক হবে। এখন আমরা কি বের করব? ডিইউ বের করব। তাহলে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে ডিকিউ এর মান কত? ডিকিউ এর মান হচ্ছে -300, ডিডাব্লিউ এর মান কত? -500। আর ডিইউ এর আমাদের ডিইউ এর মান বের করতে হবে এবং ডিডাব্লিউ এর মান কত? -500। তাহলে ইকুয়াল টু করো, এই পাশে নিয়ে আসো। তাহলে -300 প্লাস হচ্ছে 500 ইকুয়াল টু কত হবে? ডিইউ। তাহলে আমাকে যোগ বিয়োগ করলে আমরা 200। ডিইউটা কত হবে? ধনাত্মক হবে এবং ডিইউটা কত হবে? 200 জুল হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কোনটা সঠিক? ঘ নম্বরটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি খুব ডিটেলস বলার চেষ্টা করতেছি যেন অন্য ধরনের এমসিকিউ আসলে খুব সহজেই অ্যান্সার করতে পারো, কোনো প্রবলেম নেই। এবং আমার এই ভিডিওটা কেউ যদি সম্পূর্ণ ধৈর্য ধারণ করে দেখতে পারো, থার্মোডাইনামিক্সে কোনো এমসিকিউ সে ঠেকবে না, 100% শিওর। ওকে, এখন আসে 10 নম্বর। এখানে বলছে যে 10 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে 10 গ্রাম পানিকে 10 ডিগ্রি হতে 0 ডিগ্রি হতে 10 ডিগ্রি উত্তপ্ত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই যে 10 গ্রাম পানি, সেটা আমরা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন তোমরা সূত্র অবশ্যই জানো যে ডিএস ইকুয়াল টু, আমরা জানি যে এমএস লন T2 ভাগ T1। এটা হচ্ছে এন্ট্রপি। যদি তাদের তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে এন্ট্রপির সূত্র এইটা। যদি তাদের ভৌত অবস্থার পরিবর্তন হয় তাহলে এন্ট্রপি সূত্র এইটা। ভৌত অবস্থা বলতে কি বুঝো? যে ডিএস ইকুয়াল টু এম এল এফ বাই টি, অথবা ডিএস ইকুয়াল টু হচ্ছে এম এল ভি বাই টি। এই তিনটা সূত্র এন্ট্রপি। যে এটা যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে এটা এন্ট্রপির সূত্র। তাপমাত্রার পরিবর্তন হলে, যদি ধরো 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটা তাপমাত্রা পরিবর্তন হলে এটা হলো এন্ট্রপির সূত্র। আর যদি শুধু তার ভৌত অবস্থান পরিবর্তন হয় তাহলে এটা এন্ট্রপির সূত্র। এই দুইটা। আমরা ভৌত অবস্থা বলতে কি বুঝি? যে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে নিয়ে আসা, এটাকে বলা হয় ভৌত অবস্থা। তাহলে কি দেখো, 0 ডিগ্রি বরফ আছে, সেটাকে আমরা 0 ডিগ্রিতে কোথায় নিয়ে যাচ্ছি? পানিতে নিয়ে যাচ্ছি। এই যে প্রক্রিয়াটা, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে নিয়ে আসা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভৌত অবস্থা। তার মানে কি, এদের তাপমাত্রায় কোনো চেঞ্জ হয়নি, তাপমাত্রা যা আছে তাই, শুধু চেঞ্জ হয়েছে কি, একটা হচ্ছে তার বরফ আছে, বরফ থেকে পানিতে রূপান্তর হয়েছে। ঠিক আছে, একটা বরফ আছে, একটা কি, সেটা পানিতে রূপান্তর হয়েছে। এটাই হচ্ছে আমাদের কি বলা হয়? ভৌত অবস্থার রূপান্তর। এটাকে কি বলা হয়? ভৌত অবস্থার রূপান্তর। যদি ভৌত অবস্থার রূপান্তর হয় তাহলে এই যে এই সূত্র, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে নিয়ে যাওয়ার জন্য যে এম এল এফ টি। এল এফটা কি? এল এফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, ফিউশন যেটাকে বলা হয়, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আর এখানে হচ্ছে এলভিটা কি? এই যে এলভি, এলভিটা হচ্ছে, এলভিটা হলো এরকম যে জলীয় বাষ্পের আপেক্ষিক সুপ্ততাপ। এলবিটার পরিচয় হচ্ছে জলীয় বাষ্পের আপেক্ষিক সুপ্ততাপ। অর্থাৎ জলীয় বাষ্প কি, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
100°C পানিকে 100°C তাপমাত্রায় আমরা কোথায় নিয়ে যাই? যদি জলীয় বাষ্পে নিয়ে যাই, জলীয় বাষ্পে নিয়ে যাই, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে 100° পানিকে, 100°তে পানি থাকে, 100° অবশ্যই পানি থাকতে পারে, সেই 100° পানিকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? 100° জলীয় বাষ্পে নিয়ে যাচ্ছি, কারণ 100°তে জলীয় বাষ্প হয়। তাহলে এই দেখো এদের টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার কত? 100°। শুধু পরিবর্তন হচ্ছে কি একটা পানি আর একটাকে জলীয় বাষ্প, দুইটা তাদের ভৌত অবস্থা, হ্যাঁ, ভৌত রূপ পরিবর্তন হচ্ছে। তখন এই যে ds = mLv/T। ওকে, এই তো মোটামুটি তোমাদের এটা হচ্ছে তোমাদের একবারে কমপ্লিট আইডিয়া অ্যাবাউট এনট্রপি সম্পর্কে কমপ্লিট আইডিয়ার সূত্র। ওকে, এখন আসো যে আমরা এখানে দেখি সূত্রটা, যে 10 গ্রাম পানিকে 0° হতে 10°তে উন্নত করলে এনট্রপির পরিবর্তন কত হবে। তাহলে দেখো এখানে আমাদের এম কত? এম হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে কি করতে হবে? কেজিতে নিয়ে যেতে হবে, 10 কত হবে? ইনভার্স 3 কেজি। তাহলে আমরা এম পেয়ে গেলাম। 0°, তার মানে হচ্ছে T1টা কত? টেম্পারেচার 0°, মানে 273 কেলভিন, 73 কেলভিন। তারপর হচ্ছে T2টা হচ্ছে 10, তার মানে হচ্ছে 273 এর সাথে 10 যোগ করলে কত হবে? 283, এই 283 কেলভিন। ওকে, এখন আমাদের এই সূত্রটা ফেলো, এই যে ds = কত ছিল? যে ms ln T2/T1। ওকে, তাহলে বসাও m এর মান কত? m এর মান হচ্ছে 10 গুণন 10 ইনভার্স 3। তারপর s এর মান কত? s এর মান কিন্তু 42, এটা তোমরা জানো। এই যে তাহলে s এর মান কত? s এর মান কিন্তু তোমরা মুখস্থ রাখতে হবে, পানির আপেক্ষিক তাপ কিন্তু 42। হ্যাঁ, তাহলে যেখানে 42 বসাও। তারপর লন কত? লন হচ্ছে T2 কত? 283, যে 83 ভাগ হচ্ছে 273। এটাকে ক্যালকুলেট করলে কত পাবা? ক্যালকুলেট করলে পাবা হচ্ছে যে ওই যে 1.5 জুল, এই যে 1.5। আর এটা তো জানো এনট্রপির একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1, এটা মনে রাখতে হবে। এনট্রপির একক কিন্তু এমসিকিউ সরাসরি দিয়ে দেবে। এনট্রপির একক কি? জুল কেলভিন ইনভার্স 1। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা, খুব সহজেই বুঝতে পারছো যে, এবং পুরো ডিটেলস দিয়ে দিছি এনট্রপি সম্পর্কে, আর কোনো কিছু নেই, সম্পূর্ণ এনট্রপি সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে গেলে। এখন দেখো এটা একটু দেখো যে কোন গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় লেগ বেশি খাড়া, যে কোন গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় লেগ বেশি খাড়া হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে, এটা ইম্পর্টেন্ট, যে পিভি ঘামা = কে। এই যে ঘামার মান যত বেশি, রুদ্ধতাপীয় তত বেশি খাড়া, রুদ্ধতাপীয় রেখাটা তত বেশি খাড়া। ঘামার মান যত বেশি হবে, রুদ্ধতাপীয় লেগ তত বেশি কি হবে? খাড়া হবে। এখানে দেখো যে মিথেন গ্যাস, এটা কয় পরমাণু? মিথেন CH4, এটা কয় পরমাণু? এখানে অনেক পরমাণু, 5 পরমাণু মেবি আছে, তাই না? তার মিথেনের 5 পরমাণুর ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি আস্তে আস্তে যে 1 পরমাণুর ক্ষেত্রে সবচেয়ে গামার মান বেশি, যে গামার মান 1 পরমাণুর সবচেয়ে বেশি 1.67, ঠিক আছে। তারপর 2 পরমাণু কমে থাকে আর আস্তে আস্তে কমতে থাকে, তার মানে এই 5 পরমাণুর ক্ষেত্রে অনেক কমে যাবে, তাই না? তার মানে হচ্ছে যে এটা মিথেনের ক্ষেত্রে সঠিক হবে না। অক্সিজেনের ক্ষেত্রে 2 পরমাণুর ক্ষেত্রে আমরা জানি কত? 2 পরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.40। তাহলে যদি এখানে বসাও তাহলে এর মানটা কম আসবে, 1.40 দিয়ে একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা হিলিয়ামের সাথে কম্পেয়ার করো, হিলিয়ামের পরমাণু সংখ্যা কত? একটা, 1 পরমাণু। তাহলে হিলিয়ামের কত হবে গামার মান? 1.60। তার মানে এখানে তোমাকে দেখতে হবে বিষয়টা, যে যার গামার মান বেশি সেইটাই কি হবে? রুদ্ধতাপীয় লেগটা সবচেয়ে বেশি খাড়া হবে। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? ঘ নাম্বার। বিষয়টা বুঝতে পারছো? এখানে সবগুলো পরমাণুর মধ্যে সবচেয়ে কম পরমাণু বিশিষ্ট হচ্ছে হিলিয়াম, তাহলে সবচেয়ে কম পরমাণু বিশিষ্ট যে পরমাণুটা থাকবে সেটাই হবে কি? সবচেয়ে খাড়া। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টিক বলা চলে। তারপর আসো যে কার্নোট চক্রের চতুর্থ ধাপে কি ঘটে। আমরা তো বলে আসলাম যে কার্নোট চক্রের চতুর্থ ধাপে কি ঘটে, সেটা আমরা দেখে আসছি। কিন্তু কি ঘটে মনে আছে তোমাদের? রুদ্ধতাপীয় কি ঘটবে? সংকোচন ঘটবে, রুদ্ধতাপীয় সংকোচন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা এমসিকিউ, এখানে টোটাল 50টা এমসিকিউ আছে, এই 50টা এমসিকিউই ইম্পর্টেন্ট। ওকে, তারপর 13 নম্বর দেখো যে স্বতঃস্ফূর্ত পরিবর্তন। স্বতঃস্ফূর্তন পরিবর্তন কোনটা? স্বতঃস্ফূর্তন মানে প্রকৃতভাবে যেটা পরিবর্তিত হয়। কি কি পরিবর্তন? এনট্রপিতে হয়, বিশৃঙ্খলা হ্রাস কখনোই পায় না, অলওয়েজ বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে থাকে, তাই না? তার মানে কি হবে? যে এনট্রপি আর হচ্ছে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন। এটাও ইম্পর্টেন্ট একটা এমসিকিউ।
তারপর আসো যে রুদ্ধতাপীয় প্রসারণ ক্ষেত্রে কোনটি সঠিক? রুদ্ধতাপীয় প্রসারণ ক্ষেত্রে কি কি ঘটে? রুদ্ধতাপীয় যদি প্রসারণ হয় তাহলে এই যে এরকম যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমকে রুদ্ধতাপীয় প্রসারিত হতে দিলা, তাহলে কি ঘটবে? নিজে নিজে কাজ করবে। যখন প্রসারিত হবে তখন অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ হবে, তার মানে ডিডাব্লিউটা পজিটিভ হবে, তাই না? ডিডাব্লিউটা পজিটিভ হবে। আর যখন নিজে নিজে সিস্টেমটা কাজ করবে প্রসারিত হতে, তখন ডি ইউটা কি হবে? ঋণাত্মক হবে। কারণ কি? ও হচ্ছে ওর এই যে অভ্যন্তরীণ শক্তি দিয়ে নিজে নিজে কাজ করতেছিল, তার মানে এই দুইটা কাজ করতে পারে। তার মানে কি হতে পারে? দেখো এখানে মিলে যায় কোনটা, যে সিস্টেমের উপর কাজ সম্পূর্ণ হয় না, সিস্টেম নিজে কাজ করে। তারপর তাপমাত্রা স্থির থাকে, কখনোই তাপমাত্রা স্থির থাকবে না, অবশ্যই কম হবে। এবং যদি তুমি এটাকে প্রসারিত করতে দাও তাহলে শীতল হবে। আচ্ছা, অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। এই দেখো ডি ইউটা ঋণাত্মক হয়, তার মানে অন্তঃস্থ শক্তিটা হ্রাস পায়। ওকে, আচ্ছা এখন দেখো 15 নম্বর, যে 40 ডিগ্রি তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে কি করতে দিলা? প্রসারিত করে দিলা, আয়তন দ্বিগুণ হয়ে গেল। আয়তন কত হলো? দ্বিগুণ হলো। তাহলে সম্পাদিত কৃত কাজ কি? যেহেতু এই যে ধীরে ধীরে কথাটা উল্লেখ করা আছে, তাহলে ধীরে ধীরে যদি কথাটা উল্লেখ থাকে সেটা কি হয়? সেটা হচ্ছে সমষ্ণ পরিবর্তন। আর সমষ্ণ পরিবর্তনের কৃত কাজ আমরা জানি W ইকুয়াল টু nRT লন V2 ভাগ V1। এটা হচ্ছে তোমাদের সূত্র। দেখো এখানে সবই দেওয়া আছে। 1 মোল, n এর মান 1, তাহলে n এর মান 1, আর এর মান তো তোমরা জানো 8.31 এবং টির মান কত? এখানে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির সাথে 273 যোগ করে দাও, 273 প্লাস 40। ওকে, তারপর কি করতে হবে? তারপর আমাদের হচ্ছে লন, এখানে দেখো এখানে বলছে আয়তন দ্বিগুণ হলো, তাহলে B2 হবে 2B, মানে যদি B1 ইকুয়াল টু হচ্ছে B হয়, তাহলে B2 ইকুয়াল টু কত হবে? B2 2B হবে, তাহলে যেন 2B ভাগ হচ্ছে V। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এইটা কেটে দাও। এখন এটাকে পুরাটাকে ক্যালকুলেশন করলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে কত সাদা? এটা না? তাহলে এই পুরাটাকে ক্যালকুলেশন করলে তুমি রেজাল্ট পাবা 1802.9 জুল। ঠিক আছে, তার মানে আমাদের এইখানে যে কৃত কাজ হবে সেটা হবে এইটা। ওকে, এই সূত্রটা তাহলে জেনে নিলেই হয়ে গেল। উদ্দীপকে গ্যাসটি হাইড্রোজেন হলে, এটা না, এখন আমরা 16 নম্বর দেখবো, এটা হল 18 নম্বর। 16 নম্বরটা দেখো, যে 16 নম্বর বললো পানির দ্বৈত বিন্দুতে চাপ কত? এটা মুখস্থ, যে 4.58 মিলিমিটার মার্কারি, এটা মুখস্থ রাখবা। আচ্ছা, এটা একটু গ্রাফ দেখো, এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এই গ্রাফটা হচ্ছে একটা সমষ্ণ লেখ আর একটা হচ্ছে রুদ্রতাপীয় লেখ। হ্যাঁ, একটা হচ্ছে সমষ্ণ লেখ আর একটা হচ্ছে রুদ্রতাপীয় লেখ। এই গ্রাফটা কিন্তু উল্টা করেও থাকতে পারে। উল্টা কেমন হয়ে থাকতে পারে? এরকম থাকতে পারে, আমি একটু দেখাই। এরকমও থাকতে পারে। যদি এইরকম উল্টা হয়ে থাকে তাহলে এইটা হবে তোমার হলো সমষ্ণ, আর এইটা হবে রুদ্রতাপীয়। দেখো এই যে এটা বেশি খাড়া, রুদ্রতাপীয় কিন্তু খাড়া। এবং তোমাদের একটা খ নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এটা রাখবা, যে রুদ্রতাপীয় গ্রাফ কেন সমষ্ণ পরিবর্তনের গ্রাফের চেয়ে কি হয়? খাড়া হয়, অধিকতর খাড়া হয়। এটা খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে রুদ্রতাপীয় গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের চেয়ে কেন অধিকতর খাড়া হয়। এটা খুবই ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য, এটা পড়ে নেবা। তাহলে এটা কি হবে? রুদ্রতাপীয় গ্রাফ। ওকে, এটা একটু দেখে রাখিও, যে উল্টা করে দিলে এটা হবে রুদ্রতাপীয় আর এটা হবে সমষ্ণ পরিবর্তন গ্রাফ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে উল্টা করে দিলে আবার এটা কি হবে? সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্রতাপীয় লেখ। আচ্ছা, এখানে PV লেখচিত্রের আলোকে 16 এবং 18 নম্বর, 17 এবং 18 নম্বর অ্যান্সার দিতে বলছে। যে AQ লেখচিত্র, এই যে আমাদের AQ লেখচিত্র, নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি সঠিক হয়, যে PV ইকুয়াল টু গামা, এই যে PV গামা ইকুয়াল টু ধ্রুবক হয়, তাই না? আমরা তো জানি যে PV গামা ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্র, তাহলে এইটাই সঠিক। ওকে, এখন দেখো 18 নম্বর, যে উদ্দীপকের গ্যাসটি হাইড্রোজেন হলে, এই উদ্দীপকের গ্যাসটা যদি হাইড্রোজেন হয় তাহলে AI লেখা অপেক্ষায় কত গুণ খাড়া হবে? আমরা জানি যে এই যে খাড়া বিষয়টা, ঢাল কত গুণ খাড়া, রুদ্রতাপীয় পরিবর্তনের ঢাল কত গুণ খাড়া, সেটা কিসের উপর নির্ভর করে? এই যে গামার মানের উপর। গামার মান যত যার বেশি তত খাড়া হবে। তাহলে দেখো যদি হাইড্রোজেন হয়, তাহলে হাইড্রোজেন গ্যাস হচ্ছে দ্বিপরমাণু। দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান কত? দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.40, তাই না? তাহলে দেখো এখানে 1.4 আছে কোনটা? এই যে, তাহলে হাইড্রোজেন 1.4। তাহলে বিষয়টা যে গ্যাসের উল্লেখ করে দিছে, এর কারণে কি হবে? 1.4 হবে। ক্লিয়ার বিষয়টা? থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র? এটা তো জানো, 0তম সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট MCQ। হ্যাঁ,
তারপর একটি কার্নোট চক্র রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি? তাহলে আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি, এখানে কিন্তু প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ একটা হয় আর রুদ্ধতাপীয় সংকোচন একটা হয়, সমুষ্ণ প্রসারণ একটা হয় আর হচ্ছে সমুষ্ণ সংকোচন একটা হয়। তার মানে হচ্ছে এটা হবে 1 নম্বর ক। হচ্ছে আমাদের মোটামুটি শেষ হয়ে গেল এই পেজ, পরের পেজ আসো। দেখো 21 নম্বর যে বলছে যে 1 কাপ গরম দুধে একটা ঠান্ডা চামচ ডুবানো হলো। এই যে 1 কাপ গরম দুধে ঠান্ডা চামচ ডুবিয়ে দিলা, হ্যাঁ, এই বিষয়টা এরকম যে ঠান্ডা চামচ এর মধ্যে তুমি ডুবিয়ে দিলা। তো ডুবিয়ে দেওয়ার পর কি হবে, বিষয়টা কি হবে, যে গরম সে কি করবে, তাপ ছেড়ে দিবে, আর যে ঠান্ডা সে তাপটা গ্রহণ করবে। আর এই যে তাপমাত্রা আদান প্রদান হইলো, কে গ্রহণ করলো তাপ, চামচটা তাপ গ্রহণ করলো, আর যে তাপমাত্রা মানে গ্রহণ করবে, তাপমাত্রা গ্রহণ করবে, অবশ্যই এখানে তাপমাত্রা কিন্তু গ্রহণ করবে। তাপমাত্রা যদি গ্রহণ করে তাহলে কি তার অভ্যন্তরীণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে এখানে চামচের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এটাই। তারপর নিচের কোন লেখাচিত্রে পিবি এর পরিবর্তন নির্দেশ করে, আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম যে এই রেখাচিত্রগুলো দেখে আসছি, হ্যাঁ। এখন তুমি দেখো যে পিবি এর পরিবর্তন, পিবি ইকুয়াল টু কে, পিবি ইকুয়াল টু কে, এটা আমরা জানি, হ্যাঁ। এখন এটা এই যে দেখো পি যদি এইখানে বসাও তাহলে ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে আমি ওয়াই এর মান বসাইলাম, আর ভি বসাইলাম কোন ক্ষেত্রে, ভি বসাইলাম হচ্ছে এখানে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এক্স ওয়াই ইকুয়াল টু কে আয়তাকার অধিবৃত্ত, কিন্তু এটা তো মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এটা ক্রস, এটা হবে না, তাই না? তাহলে এইটাও হবে না, তাহলে আয়তাকার অধিবৃত্ত এরকম হয় না, এই যে এরকম আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, তাহলে এই গ্রাফটা ঘ নম্বর হবে। ওকে, আচ্ছা, এটা ডিটেলস আমি বলছি, তোমরা একটু দেখে নিবা প্রথম থেকে, তাহলে হবে। তারপর দেখো যে একটি তাপ ইঞ্জিনের সম্পর্কে ধারণা পাই, কি ধারণা পাওয়া যায়, এর দক্ষতা উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে। হ্যাঁ, উৎসের এবং তাপ গ্রাহকের উপর তাপমাত্রা নির্ভর করে, কারণ উৎসের তাপমাত্রা যত বেশি হবে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যত কম হবে তাদের ইঞ্জিনের দক্ষতা তত বেশি হবে। এদের দক্ষতা কখনো 100% হতে পারে না, 100%, যে এদের দক্ষতা কখনোই 100% হতে পারবে না, এটা সত্য। এটি শীতল উৎস থেকে তাপ উৎসে পরিবেশে স্থানান্তর করে, কখনই না যে শীতল উৎস থেকে তাপ পরিবেশে কি স্থানান্তর করে, স্থানান্তর করে না। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, 1 আর 2, বুঝতে পারছো? এটা কি করে যে উষ্ণ, যেটা অধিকতর উষ্ণ, যেটা অধিকতর তাপ বেশি আছে সেইখান থেকে শীতল তাপ স্থানান্তর করে, বুঝতে পারছো? এটা উল্টা কথাটা বলা হয়েছে, হ্যাঁ, এটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে সত্য। তার মানে 1 আর 2টা হচ্ছে সঠিক। তার মানে 23 নম্বরও মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে যতগুলা এমসিকিউ আমি বলবো, অর্থাৎ টোটাল 50টা এমসিকিউ আমি বোর্ড থেকে বাছাই করে নিয়ে আসছি, এই 50টা পড়লে 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। ওকে, এখন আসো 24 নম্বর। দেখো কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়, যে তোমরা জানো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাই না? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা তোমাদের পড়া লাগবে না, এটা সিলেবাসের বহির্ভুক্ত না, সিলেবাসের আউটে, এটা দরকার নাই। তারপর আসো 26 নম্বর, যে 1 কাপ, এটা তো দেখলাম না, এটা আমরা দেখছি, এটা দরকার নাই। নিচের কোনগুলো তাপগতীয় চলক, আমরা জানি তাপগতীয় চলক কি, তাহলে আমাদের তাপগতীয় চলক কে কে, পি, ভি, টি আর এস, এই চারটাই হচ্ছে তাপগতিবিদ্যার চলক। তাহলে চলক কে কে হবে, পি, ভি, টি, এস, এটা পড়লেই হয়ে গেল। ওকে, নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? নিয়ন গ্যাস কয় পরমাণু বিশিষ্ট? 1 পরমাণু বিশিষ্ট। 1 পরমাণু হলে কত হবে, এই যে 1.67। তারপর উদ্দীপকের আলোকে নিচের 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, যে এখানে বলছে যে এটা দেখো একটা সিস্টেম বিকিউ, যেখানে টেম্পারেচার কত আছে, 20 ডিগ্রি। তো এই সিস্টেম থেকে এই সিস্টেমে যখন আমরা রূপান্তর করতেছি তখন ডিডাব্লিউটা হচ্ছে 2 জুল পরিবর্তন হচ্ছে, মানে কাজ হচ্ছে 2 জুল, এবং তাপমাত্রার পরিবর্তন কত হবে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 40 হয়ে যাচ্ছে, এবং কিউ এর পরিবর্তন ডি কিউ হয়ে যাচ্ছে, তাই না? এবং তার থেকে আমরা যখন কি যাব, আবার 80 ডিগ্রিতে যাব, সেমে যাব, তখন দেখা যাচ্ছে আয়তন পরিবর্তন হচ্ছে আর হচ্ছে তাপের পরিবর্তন হচ্ছে। তার মানে এই ঘটনাগুলো ঘটতেছে 3টা সিস্টেমের ক্ষেত্রে। তখন বললো যে এখানে ডি কিউ 5 জুল হলে এ থেকে বিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে, অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে এটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, আমরা যেহেতু এখানে ডি কিউ আমরা কি জানি, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাহলে দেখো বিয়োগ করে দাও, তাহলে ডি ইউ ইকুয়াল টু কি হবে, ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ,
টি কিউ এর মান কত 5 মাইনাস এখানে কাজ হয়েছে কত 2 জুল, তাহলে 2 জুল ইকুয়াল টু 3 জুল, তাহলে এটা অ্যান্সার হবে 3 জুল। যদি 3 অবস্থায় সিস্টেমটি অন্তস্থ শক্তি যথাক্রমে ইউএ ইউবি ইউসি হয় তাহলে কোনটি সঠিক? আমরা জানি অন্তস্থ শক্তির পরিবর্তন হয় শুধু তাপমাত্রার পরিমাপের জন্য, তাপমাত্রা পরিবর্তন হলে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়। দেখো তাহলে এখানে 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রিতে আসছে, অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে, এবং এখানে যে অন্তস্থ শক্তিটা থাকবে ইউএ অবশ্যই ইউবিটা বেশি হবে, ঠিক আছে, এবং এখানেও 80 ডিগ্রি, তার মানে এখানেও সেম থাকবে, তাহলে ইউবি আর ইউসিটা সেম থাকবে, তাহলে ইউবি আর ইউসি সেম থাকবে, তার চেয়ে কম হতে কত ইউএ, তার মানে আমাদের সঠিক অনুপাতটা কি হবে, সঠিক অনুপাতটা, তাহলে আমাদের সঠিক অনুপাতটা কি হবে, এখানে সঠিক অনুপাতটা হবে হচ্ছে যে ইউবি ইকুয়াল টু ইউসি গ্রেটার দেন ইউএ, এই সম্পর্কটা হবে। হ্যাঁ, আমরা একটু পরের পেজে দিয়ে এই সম্পর্কটা দেখি। এই যে দেখো আমাদের এই যে এই সম্পর্কটা, এই যে খ নম্বর এই সম্পর্কটা দেখো, ইউসি আর ইউবি সমান তার চেয়ে বড় ইউএ। ওকে, এখন আসো 31 নম্বর, যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফুটে যায় প্রক্রিয়াটি কি হয়? এটা খুব ইম্পর্টেন্ট, যা বায়ুপূর্ণ একটা বেলুন ফুটে গেল, তাহলে কি কারণে ফুটে গেল? আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই ক্রিয়াটা হয়, যে তুমি যদি কি করো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বেলুনকে চাপ দাও তাহলে সেটার সাথে সাথে ফুটে যেতে পারে। তাহলে খুব জোরে চাপ দিতে হবে এবং খুব তাৎক্ষণিক ক্রিয়াটা হবে, তার মানে এখানে কি কাজ সম্পূর্ণ হবে, যে তুমি চাপ দিলা এবং অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কি করবে, যেহেতু এটা ফুটে গেছে তাহলে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা কমে যাবে, প্রথমে বেড়ে যাবে তারপর ফুটে যাওয়ার পর কমে যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে যাবে, কিন্তু এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, যেহেতু এই প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটে থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় না, ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার ক 1 ও 2। তাপগতীয় চলক কোনটা আমরা দেখিয়ে আসলাম, চাপ, আয়তন, আর কি দেখলাম, চাপ, আয়তন আর হচ্ছে এন্ট্রপি দেখলাম। অন্তস্থ শক্তি কিন্তু তাপগতিবিদ্যার চলক না, তার মানে কত হবে খ। আমি আবার বলতেছি, পি, ভি, টি আর এস, এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার চলক, এটা হলো চলক। ওকে, মনে রাখতে হবে তোমাদের। এখন আসো 33 নম্বর, দেখো 33 নম্বর কি বললো, এখানে একটা উদ্দীপক আছে যে 33 এবং 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি তাপ ইঞ্জিনে 327 ডিগ্রি তাপমাত্রায় 500 জুল তাপ গ্রহণ করে এবং 227 ডিগ্রি তাপমাত্রায় তাপ বর্জন করে। কিছু সময় পর তাপ গ্রাহকের তাপমাত্রা এত উন্নত হলো, ইঞ্জিনটির কর্তৃক সম্পাদিত কাজের পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি জানি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, যে প্রপার্টিটা হচ্ছে এরকম, যে তোমাকে ডাব্লিউটা হবে হচ্ছে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, তার মানে Q1 মাইনাস Q2 মানে হচ্ছে যে তাপ উৎসের তাপ আর তাপ গ্রাহকের তাপ, যেটুকু ছেড়ে তাদের পার্থক্যটা কি হবে, কাজে রূপান্তর হবে। এখন দেখো এখানে কি করা আছে, যে এখানে দেখো তাপ উৎস থেকে এই যে এত ডিগ্রি তাপমাত্রায় তাপ উৎস, এটা তাহলে 500 জুল কি করলো, তাপ গ্রহণ করলো, তার মানে Q1 হচ্ছে 500, আর 27 ডিগ্রি তাপমাত্রায় তাপ বর্জন করলো, সেক্ষেত্রে আমাদের এখান থেকে Q2টা বের করে নিতে হবে। এখন Q2টা বের করতে গেলে আমাকে কি লাগবে, একটা সূত্র জানা আছে আমাদের, সেই সূত্রটা এরকম যে Q1 বাই Q2 ইকুয়াল টু হচ্ছে T1 বাই T2, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা Q2টা বের করতে হবে, তাহলে উল্টিয়ে দাও, Q2 বাই Q1 ইকুয়াল টু হচ্ছে T2 বা T1, এটা আমরা করতে পারি। তাহলে সুতরাং আমাদের Q2 ইকুয়াল টু কি লিখতে পারবো, যে T2 বা T1 গুণন Q1, এটা হবে Q1। তাহলে এইগুলা বসানোর পর তোমার ক্যালকুলেশন করলে Q2 যে মানটা পাবা, সেই মানটা এখানে দেখো সবই মানই দেওয়া আছে, তুমি বসাইলে তোমার Q2 মান পাওয়া হচ্ছে 250। Q2 মান কত পাবা, এগুলো সব মান দেওয়া আছে, কেলভিনে বসালে 250 পাবা, 250 জুল। তাহলে এখানে বসাও, আগে কত ছিল, আগে ছিল 500 জুল মাইনাস হচ্ছে 250 জুল, ছেড়ে দিল, তাহলে কতটুকু কাজে পরিণত হলো 250 জুল। ওকে, এটাই আমাদের হয়ে গেল। তাহলে এখানে কত হবে, 250 জুল হবে, 250 জুল। আমরা এখন 34 নাম্বারটা করব। এখানে দেখো কি বলছে, 34 নাম্বার বলছে যে তখন 200
27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল আর যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এই দুই তাপমাত্রার জন্য প্রথম ক্ষেত্রে ইটার মান বের করতে হবে। দেখো এখানে ইটার মান বের করেছে, ইটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ভাগ T1, অথবা এইভাবে করতে পারো 1 মাইনাস T2 ভাগ T1। এখন এটা দিয়ে প্রথম ক্ষেত্রে বের করবা। তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার 177 হয়ে যাবে, কার পরিবর্তে এই যে আমাদের কত ডিগ্রি 27 ডিগ্রি, তখন এখানে T2টা পরিবর্তন হয়ে যাবে, T1টা সেম থাকবে, T2টা পরিবর্তন হয়ে এর তাপমাত্রা কত হবে, মানে ইটার মান কত হবে, সেই ইটার মান দুইটা কম্পেয়ার করলে তুমি রেজাল্ট পাবা 2:1। এটা এভাবে করে ফেলবা। ওকে, তারপরে দেখো হচ্ছে আমাদের একটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে আমরা বললাম এই গ্রাফটা কি হবে, এসি গ্রাফটা আমরা প্রথমবারে দেখাইছি যে এসি গ্রাফটা হবে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, আর এই গ্রাফটা হবে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। ঠিক আছে, তাহলে যে এবির লেখাচিত্রের ক্ষেত্রে কোন সম্পর্ক সঠিক, তাহলে এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, যেটা নিচে থাকবে সেটা হলো রুদ্ধতাপীয় গ্রাফ, আর যেটা উপরে থাকবে সেটা হলো সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। তাহলে এবি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হবে, তাহলে লেখাচিত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক, এবির ক্ষেত্রে আমরা কি লিখবো, পিবি ইকুয়াল টু ধ্রুবক, তাই না, পিবি ইকুয়াল টু ধ্রুবক। 36 নম্বর দেখো যে এসি লেখাচিত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক, এই যে এসি লেখাচিত্র কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক, এই যে পিবি ইকুয়াল টু পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে 37 নম্বর, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তাহলে তবে ইঞ্জিনের দক্ষতা কত, ইঞ্জিনের ক্ষমতা কত, 100%। কোনো তাপই কি হয় না বর্জিত হয় না, যেমন কার্নোর ইঞ্জিনে কি হয় না, তাপগাহকে কোনো তাপই বর্জিত হয় না, তার মানে ওইটার ক্ষমতা কত, 100%। ঠিক অনুরূপভাবে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যদি তাপ বর্জিত না হয় তাহলে এটার ক্ষমতা কত হবে, 100%, দক্ষতা বা ক্ষমতা 100%। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, তারপর আসে 38 নম্বর, এখানে দেখো 38 নম্বর যে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পার্ট দেবে। হ্যাঁ, এটা তো কেলভিন স্কেল এবং ফারেনহাইট, এই যে দেখো ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পার্ট দেবে, তাহলে তুমি একটা পার্ট ধরে নিতে হবে, যে না আমাদের সূত্র যেটা সেটা দেখো, যে সূত্র আমরা জানি যে F মাইনাস 32 ভাগ হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে K মাইনাস 273 ভাগ হচ্ছে 5। এটা আমরা জানি, এই সম্পর্ক আমরা জানি কেলভিন এবং, আর এখানে আরেকটা সম্পর্ক জানি সেলসিয়াস স্কেলের সাথে, তাহলে C বাই কত হবে, C বাই 5, এই সম্পর্কটা আমরা জানি। তো আমাদের যেহেতু কেলভিন আর হচ্ছে ফারেনহাইটের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলছে, তাহলে আমরা এটা দিয়ে করব। তো আমরা ধরে নেব যে F ইকুয়াল টু হচ্ছে K ইকুয়াল টু X ধরে নিয়ে, অর্থাৎ X এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রা কেলভিনেও সমান ফারেনহাইটেও সমান, তোমরা জানো এটা, জাস্ট এটা ক্যালকুলেশন করবা। তাহলে x মাইনাস 32 9 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 273 বাই 5। তাহলে এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, 9x মাইনাস 273 গুণন 9 ইকুয়াল টু 5x মাইনাস 32 গুণন 5। ওকে, এটা ক্যালকুলেশন করো, 32 গুণন 5। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো 9x মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 32 গুণন 5, আর প্লাস হচ্ছে 273 গুণন কত, 73 গুণন 9, 273 গুণন 9। তো এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা 574.25 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এটা আছে কিনা, অবশ্যই আছে, এই যে দেখো 574.25 ডিগ্রি, তার মানে ঘ নম্বর। এটা তোমরা জানো এগুলা। তিনটি বস্তু তাপীয় সমস্যা থাকলে তাদের নিচের কোনটি রাশি একই হবে, তিনটি বস্তু যদি তাপীয় সমতা থাকে তাহলে তাপমাত্রা তাদের সেম থাকবে, এটা 0তম সূত্র, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। রুদ্ধতাপীয় পরিবর্তন ক্ষেত্রে কোনটি সঠিক, রুদ্ধতাপীয় পরিবর্তনকে পিবি ইকুয়াল টু গামা হয়, তাহলে পিবি ইকুয়াল টু গামা আছে, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক হয়, এটা হবে। তারপর কি হবে, টিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা টিভি গামা ইকুয়াল টু ধ্রুবক হয় না, এটা হয় না। এই যে টিপি 1 মাইনাস গামা ইকুয়াল টু গামা, এটা হয় এরকম যে টিভি গামা মাইনাস 1 হয়, মেবি ইকুয়াল টু ধ্রুবক হয়। ওকে, তার মানে এটা সঠিক না, এই যে এই দুইটা সঠিক, তাহলে এই দুইটা সঠিক হলে কত হবে, 1 আর 3 ঘ নম্বর। ওকে, এই হয়ে গেল আমাদের 40 নম্বর।
41 নম্বর আমার লাগবে না, এটা দরকার নেই, সিলেবাসের বহির্ভূত। এটা দেখো যে 42টা হচ্ছে যে 100 ডিগ্রি তাপমাত্রায় 2 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলো, এন্ট্রপি পরিবর্তন। এটা আমরা কিন্তু দেখাইছি যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে ভৌত অবস্থার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন কি হবে? এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ds ইকুয়াল টু dq বাই t। dq কত? তাহলে ds ইকুয়াল টু কত হবে? ds ইকুয়াল টু dq বাই t। এখানে dqটা কি হবে? যেহেতু এই যে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে dq আমরা কি লিখতে পারবো? dq ইকুয়াল টু mLv। তাহলে lv এর মান যদি না দেওয়া থাকে তাহলে মুখস্থ করে রাখতে হবে, আর অবশ্যই দেওয়া থাকবে। হ্যাঁ, দেওয়া থাকলে এই যে দেখো এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে mLv। এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে এই যে 1.21, এই যে 1.21 10 টু দি পাওয়ার 4 এটা। ওকে, এটা ক্যালকুলেশন করে নিবা, নিজেরই দেখবা একটু, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা মান অবশ্যই দেওয়া থাকবে, এটা তো স্কুলের, এর কারণে হয়তো দেওয়া নাই তো নিচু। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের এখানকার অংশ বিশেষ না। সমষ্ণ রেখা কি? সমষ্ণ রেখা কোনটি? এটা তো আমরা অনেকবারই দেখাইলাম। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। সমষ্ণ রেখা কোনটি হবে বলো তো? এই যে এটা হবে পিবি হলে ঘ নম্বর, তাই না? এটা তাহলে 44 নম্বর হচ্ছে ঘ নম্বর। আমরা এটা দেখাইছি কিভাবে তৈরি করে, তোমরা প্রথমেই দেখছো। তারপর আসো হচ্ছে 45 নম্বর আসলে, যে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কোন প্রক্রিয়া এটা নির্দেশ করে? এটা কিন্তু আমি দেখাইছি যে ডিইউ মাইনাস ডিডব্লিউ রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে, তাই না? এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করতেছে। আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ 0 হয়, অবশ্যই, কারণ সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এর কারণে ডিইউ 0। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিউ, হ্যাঁ হতে পারে, এটা সঠিক আছে। সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু ডিইউ, সম আয়তন প্রক্রিয়ায় কিন্তু কি হয়? যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ হয়, যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না সম আয়তন পরিবর্তনে। যে তাহলে ডেল ভি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা জানি যে ডি ডাব্লিউ ইকুয়াল টু কি? পিডিভি। তাহলে ডিবি, যেহেতু আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? এই ডিবিটা 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে পি ইন্টু 0, তাহলে ইকুয়াল টু ডিডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু 0 হলে আমরা কি লিখতে পারবো? ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে সমায়তন প্রক্রিয়ায় এই এটা ঠিক আছে, তার মানে এই তিনটাই ঠিক আছে, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। ওকে, অ্যান্টোবি সবচেয়ে বেশি থাকে কোন অবস্থায়? অ্যান্টোবি সবচেয়ে বেশি থাকে কোন অবস্থায়? তরল, কঠিন, প্লাজমা, গ্যাসীয়? অবশ্যই গ্যাসীয় অবস্থায় বেশি থাকে অ্যান্টোবি। হ্যাঁ, বিশৃঙ্খল। অ্যান্টোবি মানে কি? বিশৃঙ্খলতা। বিশৃঙ্খলতা কখন বেশি থাকে? কিন্তু সবগুলাই সাজানো গোছানো থাকে, তরলেও মোটামুটি সাজানো থাকে, কঠিনে সবচেয়ে বেশি অণুগুলো সাজানো থাকে, প্লাজমাও সাজানো থাকে, কিন্তু গ্যাসে অনেক দূরে দূরে থাকে এবং বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাহলে অ্যান্টোবিটা কোথায় বেশি? গ্যাসীয় অবস্থায় বেশি। দেখো 48 নম্বর, দেখো যে এখানে বলছে যে এটা বিষয়টা ওই আমরা যে আগে করে আসলাম না, যে আমরা এরকম ধরছিলাম যে ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে ফারেনহাইট ইকুয়াল টু এক্স, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেডে যে তাপমাত্রা দিবে ফারেনহাইট ডিগ্রিতে একই তাপমাত্রা দিবে, হ্যাঁ, সেলসিয়াস স্কেলে একই তাপমাত্রা, সেটা এক্স ধরছিলাম, সেখানে উল্টা করে ধরে নিচ্ছে যে এ ডিগ্রি সি ইকুয়াল টু এ ডিগ্রি এফ। তার মানে ডিগ্রিতেও সে এ, ফারেনহাইটেও এ। তার মানে যে আমরা সূত্র তো জানি C/5 ইকুয়াল টু F32/9। এখানে বসাও, দেখো A/5, সির মান কত? A/5, আর F/32, F/32, F এর মান A, বসিয়ে ক্যালকুলেশন করলে এর মান হচ্ছে -40 ডিগ্রি পাবা। এই যে -40 ডিগ্রি, বুঝতে পারছো? এটাই। তাপগতীয় কোনো সিস্টেম ভর ও শক্তি কিছুই বিনিময় করে না, আমরা আগেই পড়ে আসছি, সেটা বিচ্ছিন্ন সিস্টেম, তাই না? যে বিচ্ছিন্ন সিস্টেমে কিছুই হবে না, আর এটা আমাদের সিলেবাসে নাই, দরকার নেই। ওকে, এই ছিল তোমাদের মোটামুটি যতগুলো দিয়ে দিলাম, 40টা বা 50টা হয়ে গেছে। এই 50টা এমসিকিউ যদি তোমরা পড়ে ফেলো, ইনশাল্লাহ এখান থেকেই 5টা কমন পাবা ইনশাল্লাহ। এগুলো সব বোর্ডের কোশ্চেন, এবং গত কোশ্চেন তোমরা দেখছো কিনা, বোর্ডের সবগুলো থেকেই আসছে। হ্যাঁ, এমসিকিউ সব বোর্ড থেকে দিয়ে দিছে, অতএব এবারেও বোর্ড থেকে দিবে। আশা করি তোমরা এটা পড়ে ফেলবা। আর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।